আলাইকুম, স্বাগতম সবাইকে সায়েন্স টিউটোরিয়াল বাইদের পক্ষ থেকে। আজকে আলোচনার বিষয় হলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ওয়েভের বেসিক কিছু কথাবার্তা। সর্বপ্রথম আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড জিনিসটা বলতে কী বোঝায়? ইলেকট্রিক ফিল্ড এই কথাটাতেই আসার আগে আমরা রিকল করে নেই আমাদের প্রিভিয়াস যা জানি সেই বিষয়গুলো নিয়ে। দেখো, তোমার কাছে এখানে অনেকগুলো চার্জ যদি দেওয়া থাকে, মানে যেটাকে আমরা বেসিক্যালি সোর্স চার্জ হিসাবে বলতেছি। সো এটা হলো আমাদের সোর্স চার্জ। এই সোর্স চার্জের আশেপাশে যদি আমি প্লাস 1 কুলম একটা চার্জ, যেটাকে আমরা বলে থাকি টেক চার্জ, এই টেক চার্জ যদি নিয়ে আসি, দেন দেখা যাবে যে এই সোর্স চার্জের কারণে এই টেক চার্জের উপরে একটা বল অনুভব করতেছে। সেই বলটা কি? যদি বিপরীতধর্মী চার্জ হয় তাহলে সেই ক্ষেত্রে দেখি আমরা আকর্ষণ বল, আর সেমধর্মী চার্জ হলে সেই ক্ষেত্রে আমরা দেখি বিকর্ষণধর্মী বল। সেই বিকর্ষণধর্মী বল বা রিপেল, এই ফোর্সটার কারণে আসলে এই বাইরের দিকে এর কিন্তু একটা মুভমেন্ট হবে র্যান্ডমলি, ইন্ডিপেন্ডেন্টলি। তুমি যে কোনো একটা পয়েন্টে রাখো, এর যতটুকু এরিয়া পর্যন্ত আসলে আকর্ষণ বা বিকর্ষণ করার অ্যাবিলিটি আছে, তার ভিতরে যদি তুমি রাখো বা সেই ক্ষেত্রটার মধ্যে যদি তুমি রাখো, তাহলে দেখবে যে এই প্লাস চার্জটা র্যান্ডমলি আসলে মুভ করবে বিকর্ষণধর্মী বল হওয়ার কারণে। সো আমরা বুঝলাম যে একটা টেক চার্জ একটা সোর্স চার্জের আশেপাশে আসলে একটা বল অনুভব করে, সেই বলটা আমরা বলতেছি ইলেকট্রিক ফোর্স। এই একক চার্জের উপর যে পরিমাণ বলটা অনুভব করতেছে তাকেই আসলে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা বলে থাকি ই দ্বারা ইন্ডিকেট করে থাকি। সো ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়ালস টু এফই ডিভাইডেড বাই কিউ। এখন ইলেকট্রিক ফিল্ড হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, বাট কিউ বা টেক চার্জ হলো একটা স্কেলার কোয়ান্টিটি। সো যেহেতু আমরা বলতেছি যে এই টেক চার্জের মান হলো 1 কুলম, সো আমরা লিখতে পারি ই ইজ ইকুয়ালস টু এফই। এখন কথা হলো, যখন দুইটা ভেক্টরকে আমরা সেম বা সমান হিসেবে লিখতেছি, তার মানে এই দুইটা ভেক্টরের ভ্যালু এবং এই দুইটা ভেক্টরের মান বা ডিরেকশন সেই দুইটাই সেম হবে। সো ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফোর্স এই দুইটার ডিরেকশন সেম দিক হচ্ছে বা প্যারালাল। সো ইলেকট্রিক ফিল্ড আসলে এই চার্জের ফোর্সের বা ইলেকট্রিক ফোর্সের প্যারালাল বরাবর ক্রিয়া করে। এখন আসা যাক, যেহেতু আমরা বুঝলাম যে এটা প্যারালাল বরাবর, সো এর যে ফিল্ড লাইন, সেই ফিল্ড লাইন বলতে আসলে কি বোঝায়? আমরা অলরেডি দেখলাম যে এখানে যে ধরনের আমরা এখানে চার্জ রাখতেছি, পজিটিভ চার্জ, সো এই পজিটিভ চার্জ ইন্ডিপেন্ডেন্টলি আসলে মুভ করা শুরু করবে। সো এই যে লাইন বরাবর বা যে দিক বরাবর আসলে এই মুভগুলো করতেছে, বা তোমার অ্যাট্রাক্ট করলে কাছে আসবে আর বিকর্ষণ করলে দূরে যাবে, সেই লাইন বা সেই অ্যাক্সিস বা সেই ডিরেকশনগুলোকে আমরা বলতেছি ফিল্ড লাইন। এখন আসা যাক, ইলেকট্রিক ফিল্ড এর সাথে কি আদৌ কোনো ম্যাগনেটিক ফিল্ডের কোনো রিলেশন আছে? সেটা বোঝার জন্য আমরা যখন সোর্স চার্জের আশেপাশে একটা পজিটিভ চার্জ রাখলাম, দেখলাম যে এই তোমার বিকর্ষণ করে এই দিকে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কারণে। বাট কথা হলো, এই ডিরেক্টলি কিন্তু একটা স্ট্রেট লাইন বরাবর যাবে বা সরলরেখা বরাবর যাবে। সাপোজ তুমি এই সেম চার্জকে একটা পার্টিকুলার ভ্যালোসিটিতে তুমি নিক্ষেপ করতেছো বা মুভ করতেছো। সো যখন একটা পার্টিকুলার ভ্যালোসিটিতে তুমি এটাকে থ্রো করবা, এর যে ডিরেকশনে গেছে সেই সেম ডিরেকশনই যাওয়ার কথা, এর ডিরেকশন কোনো চেঞ্জ হওয়ার কথা না। ইন কেস একে যদি কেউ বাধা দেয় বা একে যদি কেউ প্রভাবিত করে, এখন এই ইলেকট্রিক ফিল্ড চার্জকে আমরা বাধা দেয়া বা ডিরেকশন চেঞ্জ করা, এটা কিসের মাধ্যমে করতে পারি? চার্জের মাধ্যমে, যেটা অলরেডি আমরা এখানে দেখলাম। বাট কথা হইল, এই ইলেকট্রিক ফিল্ড বা এই ইলেকট্রিক চার্জ বাদে অন্য কি কিছু আছে যেটা আসলে এই ডিরেকশনটাকে চেঞ্জ করে দিতে পারে? এই কোশ্চেনটারই আসলে একটা প্রিভিয়াস থট বা এক্সপেরিমেন্ট ছিল যে এখানে যদি আমি একটা ম্যাগনেট রেখে দিই নর্থ পোল টু সাউথ পোল, দেখো আমার ডিরেকশনটা কিন্তু পারপেন্ডিকুলার। আমি যে ভ্যালোসিটিটাতে রাখতেছি সেই ভ্যালোসিটির সাথে আমার এই যে ম্যাগনেটটা কাজ করতেছে বা ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিন্তু আমার উপরের দিকে বা পারপেন্ডিকুলার। সো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমরা যেহেতু দেখতেছি যে পারপেন্ডিকুলার, সো এর আসলে ফোর্স কোন দিকে কাজ করবে যখন, আচ্ছা এইটার যদি ভ্যালোসিটি না থাকতো তাহলে কি আমরা কোনো ম্যাগনেটিক ফিল্ড লাইন বা এই টাইপের কিছু দেখতে পারতাম? একটা চার্জের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকে সেটা হলো ভ্যালোসিটি, রিলেটিভ ভ্যালোসিটি। যখন একটা চার্জ একটা রিলেটিভ ভ্যালোসিটিতে যাওয়া শুরু করে, তখন আমরা নর্মালি বলে থাকি সেই জায়গাতে একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা দেখতে পাই।
বাট এই ম্যাগনেটিক ফিল্ডের দ্বারাও যে এটা বাধাগ্রস্ত হয় বা প্রভান্বিত হয় সেই জিনিসটা এক্সপেরিমেন্টাল হলো এমনটাই যে একটা চার্জ যখন যাচ্ছে তখন আমি এখান থেকে দেখতেছি যে এর ডিরেকশন বা ভ্যালোসিটি ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ফোর্স আসলে কোন দিকে কাজ করবে, যে ম্যাগনেটিক ফোর্স, সেইটা আমরা বের করে থাকি রাইট হ্যান্ড রুল দিয়ে। এখন কথা হলো যে রাইট হ্যান্ড রুলটা আমরা কীভাবে বের করবো। সবার প্রথমে তোমার হাত বা তোমার ফিঙ্গারগুলো রাখো হলো ভ্যালোসিটির ডিরেকশনে, রেখে তুমি এই উপরের দিকে তো হলো তোমার থামস আপ আর এই আঙুলগুলো হলো এই দিকে। সো এটাকে মুভ করাও ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে। যখন তুমি এই বৃদ্ধাঙ্গুলি এগুলোকে এই দিকে মুভ করাচ্ছ, তোমার যদি তুমি এটা স্ক্রিনে দেখে থাকো তাহলে দেখবে যে তোমার হাতের আঙ্গুলগুলো তোমার স্ক্রিনে, বৃদ্ধাঙ্গুলটা তোমার স্ক্রিনের বাহিরের দিকে আসতেছে। সো এইটার হলো আমরা যদি বলি যে এটার বাহিরের দিকে, সো সেই দিকে আসলে ফোর্সটা কাজ করতেছে। সো এখন আমরা বুঝলাম যে আসলে ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফিল্ড বা আমাদের যে এর যে ভ্যালোসিটি, এই চার্জের যে ডিরেকশন, সেটা আসলে কোন দিকে কাজ করতেছে এটা কিন্তু আমরা বুঝতেছি বা আমাদের এই এক্সপেরিমেন্ট থেকে কিন্তু বোঝা যাচ্ছে। সো আমরা দেখতেছি এই সবগুলো কিন্তু একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার। সো ম্যাগনেটিক ফিল্ডের সাথে আসলে আমাদের এই ফোর্সের ডিরেকশন, ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন হলো পারপেন্ডিকুলার। এর আগে আমরা দেখছি ইলেকট্রিক ফিল্ডের সাথে কাজ করে এটা প্যারালাল আকারে, বাট এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা পারপেন্ডিকুলার। আচ্ছা, এই ম্যাগনেটিক ফোর্সটা আসলে আরও কোন ভালোভাবে বোঝার ওয়েটা কি। সাপোজ মনে করো তোমার কাছে একটা ম্যাগনেট আছে। ছোটোবেলায় যেমন আমাদের কাছে একটা ধরো ছোটো একটা ম্যাগনেট থাকতো, নর্থ পোল টু সাউথ পোল। আমরা করতাম কি, হাতে বা ওই যে কিছু আয়রন বা কিছু বালির ভিতরে যদি রেখে দিই তাহলে দেখবা যে খুব সুন্দরভাবে যদি পেপারে রেখে দাও এইরকম কালো কালো দাগ হয়ে থাকে, এইরকম হয়ে যায়। সো এই যে লাইনটা আমরা দেখতেছি, এই লাইনটাই আসলে ইন্ডিকেট করে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন। আর একটা ম্যাগনেট আর ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বেসিক ডিফারেন্স কি জানো? বেসিক ডিফারেন্স হলো আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু আমরা কখনো ডাইপোল বা দুইটা পোলের কথা বলি না, ওখানে ছিল সিঙ্গেল পোল বা মোনোপোল। বাট একটা ম্যাগনেটের ক্ষেত্রে বা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা দেখলাম এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো হইতে হবে ক্লোজড। সো ক্লোজড লাইন যদি হইতে হয় একটা হোল সাইকেল কমপ্লিট করতে হবে। সো মনে করো নর্থ থেকে এই যে বার হইল, ম্যাগনেটিক ফিল্ড লাইন নর্থ টু সাউথে যায়। সো নর্থ থেকে সাউথে গেল, এই মাঝে যে এই যে দেখো একটা দ্বন্দ্ব, এর মাঝে কি আসলে যায় না? এই লাইনটা এখান থেকে শুরু হয়, এখানে শেষ হয়। আসলে জিনিসটা এমন না। তুমি একটা ম্যাগনেটকে যদি তুমি হাজার হাজার ভাগে ভাগ করো না, লাখ লাখ আকারে ভাগ করো, তাও দেখবা এই সেম কেজি তুমি দেখতে পারবা। এর আশেপাশে যদি তুমি লোহার গুঁড়াগুলো রেখে দাও বা বালিগুলো রেখে দাও, তাও দেখবো ওই ছোট্ট ছোটো ম্যাগনেটের ক্ষেত্রে সেম কাজটাই হচ্ছে। তার মানে একটা বড় ম্যাগনেটকে যদি আমি খুব স্মল ভার্সনও করি, তাও আসলে দেখা যাচ্ছে যে এইরকমই হয়ে যাচ্ছে। সো আসলে এই লাইনগুলো ভিতর থেকে যায় একটা আরেকটার সাথে হোল সাইকেল কমপ্লিট করবে। এটা হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বেসিক ডিফারেন্স। বাট কথা হলো এই যে ফিল্ড লাইনগুলোর আমরা কথা বলতেছি, এই ফিল্ড লাইনগুলো আসলে কোন ক্ষেত্রে কাজে লাগে? এইটা যদি তুমি প্যারালাল কানেকশন দাও না, এটা আসলে কোনো কাজ করবে না। বাট এখন কথা হলো যে এই ফিল্ড লাইনগুলো আসলে কোন ক্ষেত্রে আমরা সব থেকে বেশি দেখে থাকি। তোমরা বলবা যে আসলে আমরা যে ক্ষেত্রে দেখে থাকি সেটা হলো ম্যাগনেটিক ফ্লাক্স। এখন কথা হলো যে ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা কি। আসলে এই অনেক ক্ষেত্রে মনে করো যে এটা আমরা যে চা বানাই না, সেই চা বানানোর ফ্লাক্স। আসলে দুটো ফ্লাক্স ডিফারেন্ট। একটা ফ্লাক্স যে চা বানানো গেলেও এই ফ্লাক্স আসলে চা বানানোর জন্য না। এখন কথা হলো যে ফ্লাক্স আসলে কী মিন করে। নর্মালি যদি তোমরা ডেফিনেশন দেখতে যাও, একটা এই ফ্লাক্স বুঝতে হলে আমাদের আগে দুটো জিনিস জানতে হবে। সেটা হলো ওপেন সারফেস, আরেকটা হলো ক্লোজ সারফেস। এখন ওপেন সারফেস জিনিসটা কি আর ক্লোজ সারফেস জিনিসটা কি? আচ্ছা, তোমার মনে হইতে পারে সারফেস মানে মনে করো উপরে একটা তল। এখন ওপেন সারফেস আর ক্লোজ সারফেস মিনস মনে হয় যে উপরের তলটা খোলা আর আরেকটা মনে হবে তোমার উপরের তলটা বদ্ধ। আসলে জিনিসটা এমন না। ওপেন সারফেস হলো কিছু ক্লোজড লাইন দিয়ে তৈরি হয়। মনে করো এই যে লাইনটা আমি করলাম, এই লাইনটা একটা দেখো তো ক্লোজ লাইন না? সো এই ক্লোজ লাইনের এই যে উপরের সারফেসগুলো কিন্তু ক্লোজড। সো এই উপরের সারফেসটা কিন্তু একটা ওপেন সারফেস। আসলে এইটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি সেটা হলো এটার পার্টিকুলার একটা এরিয়া থাকবে,
একটা ওপেন সারফেসের লেন্থ থাকে অ্যান্ড ওয়েট যদি আমরা বলে থাকি বা প্রস্থ যদি বলে থাকি তাহলে সেটা থাকবে। বাট একটা ক্লোজ সারফেসের ক্ষেত্রে আসলে কি থাকে? একটা ক্লোজ সারফেসের ক্ষেত্রে মনে করো তোমার কাছে একটা পেপার আছে, এই পেপার দিয়ে তুমি একটা বক্সকে মোড়ায় ফেললাম। সো এই যে একটা বক্সকে পেপার দিয়ে মোড়ায় ফেললাম টোটালি ক্লোজড, সেই জিনিসটাকে আমরা বলে থাকি ক্লোজ সারফেস। এখন একটা ক্লোজ সারফেস হইতে গেলে তার মাঝে অবশ্যই যে জিনিসটা থাকতে হবে সেটা হলো ভলিউম। বাট এই ওপেন সারফেসের ক্ষেত্রে কোনো ভলিউম থাকবে না বা কোনো আয়তন থাকবে না, এটাতে জাস্ট ক্ষেত্রফল থাকবে। বাট এটার ক্ষেত্রে আমরা একটা আয়তন দেখব। সো এটার ক্ষেত্রে সব থেকে বড় এক্সাম্পল আমরা যে জিনিসটা দিই ঘনকের ক্ষেত্রে, এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো এর ভিতরে যদি কিছু একটা থাকে সেটাকে আমরা বলে থাকি ক্রস সারফেস। এখন ওপেন সারফেসের ক্ষেত্রে আমরা ম্যাথের ক্ষেত্রে যেটা দেখে এসেছি সেটা হলো একটা ক্ষেত্রফল ভেক্টর, আর এটাকে ডিএস বলা হচ্ছে। এখন কথা হলো ডিএস জিনিসটা কি, আর এই ক্ষেত্রে আমরা ক্রস সারফেস এইভাবে লিখি এ ডিএস। এখন ডিএস জিনিসটা দিয়ে আসলে কি বোঝানো হয়? আর ফ্লাক্স জিনিসটা বোঝার আগে আমরা তো অলরেডি সারফেস জিনিসটা বুঝলাম। এখন এই ওপেন সারফেস আর ক্রস সারফেসের ক্ষেত্রে ফ্লাক্স জিনিসটা কিভাবে কাজ করে? মনে করো তোমার কাছে একটা, এই সারফেসগুলো কিন্তু রিয়েল হইতে পারে বা ইমাজিনারি হইতে পারে। মনে করো তুমি একটা বক্সের মধ্যে বা একটা বড় একটা বেলুন টাইপের যেগুলো থাকে সেগুলোর মাঝে তুমি আটকা পড়ে আছো। সো এটা কিন্তু একটা ইমাজিনারি ক্রস সারফেস, এটা কিন্তু ওপেন সারফেস না, কজ এখানে কিন্তু ভলিউম আছে। সো একটা ক্লোজ সারফেসের ক্ষেত্রে আমরা মনে করলাম এখানে একটা বেলুন নিলাম, বার্থডে বেলুন। সো এর মাঝে মনে করো তুমি পানি রেখে দিছো। সো পানি রেখে তিন পাশে ধরো ফুটা করে ফেললাম। সো যদি ফুটা করে ফেলো দেখবো যে এই পাশ থেকে পানি যাচ্ছে, এই পাশ থেকে পানি যাচ্ছে, এই পাশ থেকে পানি যাচ্ছে। আসলে কি পরিমাণ পানি বের হচ্ছে সেটাকে আসলে বলা হয় ফ্লাক্স। সো এটা তো গেল একটা এক্সাম্পল। এখন আর যদি ওপেন সারফেসের ক্ষেত্রে বলি, মনে করো এখানে একটা সারফেস, এই সারফেসে একটা তীর যাবে বা আঘাত করবে, ঠিক কী পরিমাণ তীর যে আঘাত করে বের হয়ে যাচ্ছে সেটাকে কিন্তু আমরা বলে থাকবো ওপেন সারফেস ফ্লাক্স, আর এটার ক্ষেত্রে ক্লোজ সারফেস ফ্লাক্স। এখন কথা হলো যে এই যে ফ্লাক্সের কথা আমরা বললাম, ফ্লাক্স সব থেকে বেশি আসলে কোন সময় আমরা দেখতে পারি? তোমরা বৃষ্টির কথা চিন্তা করতে পারো। মনে করো আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, এখান থেকে বৃষ্টি পড়তেছে, মনে করো বৃষ্টি পড়তেছে, আর তোমার কাছে একটা হার্ডবোর্ড টাইপের আছে, এই টাইপের একটা বোর্ড আছে। এখন বলো তো এই বোর্ডটা যদি তুমি এইভাবে পারপেন্ডিকুলার আকারে রাখো আর মনে করো একটা অ্যাঙ্গেলে রাখো, কোন ক্ষেত্রে আসলে সব থেকে বেশি পানি যাবে, মানে বোর্ডের উপরে পড়বে? তুমি দেখো যখন বোর্ডটাকে প্রায় 0 ডিগ্রি অবস্থায় রেখে দিছো, মানে একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার, তখন কিন্তু এই ফ্ল্যাক্সটা বা ম্যাক্সিমাম, বাট যখন তুমি একটা অ্যাঙ্গেলে রাখছো তখনও পাচ্ছ, বাট যখন একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে, মানে দুইটা একটা আরেকটার সাথে প্যারালাল অবস্থায় রেখে দিছো, তখন কিন্তু আসলে ফ্ল্যাক্স 0। কেন ফ্ল্যাক্স 0 পাচ্ছি আমরা এখানে? রিজন হলো যে এখানে একটা বৃষ্টির ফোঁটাও বা এই বিন্দুগুলো আসলে তোমার হার্ডবোর্ডটাকে টাচ করবে না, বা নো ফ্ল্যাক্স। বাট এই ক্ষেত্রে হলো ফ্ল্যাক্স ম্যাক্সিমাম। সো আমরা যদি এই ফ্ল্যাক্সটাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিতে চাই তাহলে কিভাবে দিব? আমরা অলরেডি ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কথা বলছি, যে ছোটো একটা ফিল্ড, আমরা যদি সেটা ধরে নিই যে একটা ধরো বি ভেক্টর, আর এখানে সেই মনে করো এই তল থেকে একটা ভেক্টর বার হচ্ছে, যেটা অলরেডি আমরা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের কথাও যদি চিন্তা করি সেটা মনে করো এইটা, আর এই তলের উপরে একটা ক্ষেত্রফল ভেক্টর আছে সাপোজ, সেটা হলো আমরা এস ধরে নিলাম, যেটাকে এটা এস মানে তলের একক ভেক্টর উপরে লম্ব। আর এই বি ভেক্টরের তাহলে এই দিক বরাবর মানে ভূমি বরাবর এর উপাংশ কী হবে? বি কস থিটা। আর উপরের দিক বরাবর কী হবে? বি সাইন থিটা। সো এই বি কস থিটা আর যদি তুমি বি সাইন থিটা দেখো তাহলে একটা আরেকটার উপরে কি ম্যাক্সিমাম। তার মানে এই বি কস থিটা কিন্তু এই তলটার উপরে যখন ম্যাক্সিমাম হচ্ছে তখনই কিন্তু আমরা আসলে ফ্লাক্সটা ম্যাক্সিমাম পাচ্ছি। সো বি কস থিটা আসলে আমাদের ম্যাক্সিমাম ফ্লাক্স দেয়। বাট বি সাইন থিটা আর এই তলটা দেখো একটা আরেকটার সাথে প্যারালাল। সো এই বি সাইন থিটার জন্য আমরা আসলে কোনো ফ্ল্যাক্স পাবো না, বাট বি কস থিটার জন্য আমরা ম্যাক্সিমাম পাবো। আমরা এই বি ভেক্টরটাকে জাস্ট দুইটা উপাংশে বের করে নিলাম। সো যখন আমরা টোটাল ফ্লাক্স কাউন্ট করতে চাই, টোটাল ফ্লাক্সের ক্ষেত্রে আমরা দেখব যে বি সাইন থিটা প্লাস বি কস থিটা
বাট বি সাইন থিটার জন্য আমরা পাচ্ছি কি 0, বাট বি কস থিটার জন্য কী পাবো আমরা ম্যাক্সিমাম। সো বি কস থিটা, আর এখানে তো আমাদের আছে এস তল ভেক্টর বা ক্ষেত্রফল। সো এই দুইটা ভেক্টর যদি আমরা গুণ করি এখান থেকে আমরা পাবো কি বি ডট এস। সো বেসিক্যালি ম্যাগনেটিক ফ্লাক্সকে বলা হয় বি ডট এস, মানে একটা ম্যাগনেটিক বা যে কোনো একটা ফিল্ড আসলে কয়টা লাইন আসলে একটা পার্টিকুলার ক্ষেত্রফলে টাচ করে যায় বা একটা তলে টাচ করে ক্রস সেকশন করে, সেটাকে আসলে বলা হয় ফ্লাক্স। এখন আসলে আসা যাক যে ডিএস বা ডেলএস, যেটা এর আগে আমরা একটু দেখলাম, সেই জিনিসটা বলতে কী বুঝায়। দেখো এটা মনে করো একটা তল, সেই তলে বড় বড় আমরা যদি অংশ নিতে চাই সেটা হলো ডেলএস। বাট আমরা এই ডেলএসটাকেই যদি খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিন্তা করি, জাস্ট একটা পয়েন্টের জন্য চিন্তা করি, তাহলে সেই পয়েন্টের জন্য এই পয়েন্টটা কী হবে ডিএস। এখন কথা হলো যে আমরা কিছু ফর্মুলা যেগুলো আমরা ম্যাক্সওয়েলের ফর্মুলা বা অন্য ফর্মুলা হিসাবে জানি, সেই ফর্মুলাগুলোর জন্য কিন্তু এই ডিএস বা ডেলের জিনিসটা আমাদের লাগবে। এই ডিএস আমরা কখন পাচ্ছি, যখন লিমিট ডেলএস টান্স টু 0, এটা মাথায় রাখতে হবে। যখন ডেলএসকে আমরা ডিএসে কনভার্ট করব তখন লিমিট ডেলএস টান্স টু 0, অ্যান্ড এর সাথে একটা ইউনিট একক ভেক্টর বা তল ভেক্টর যেটা আছে সেটা আমাদের নিতে হবে, কারণ ডেল এস একটা হলো আমাদের ক্ষেত্রফল, একটা ভেক্টর কোয়ান্টিটি। সো সেই ভেক্টর কোয়ান্টিটি যেহেতু, তার মানে আমাদের ডিরেকশনটাও অ্যাড করতে হবে। এটা গেল আমাদের নর্মাল ডেলএস এবং ডিএস নিয়ে কথা। আমরা অলরেডি ওপেন সারফেস ফ্লাক্স অ্যান্ড ক্লোজ সারফেস ফ্লাক্স নিয়ে চিন্তা করছি, বাট ক্লোজ সারফেস ফ্লাক্সের আর কিছু জিনিস আমাদের জানা দরকার। মনে করো এটা একটা ঘন, সো এইটার মাঝে তুমি কোনো একটা ম্যাগনেটকে রাখছো। এখন এই ম্যাগনেটটাকে রাখলে কী হবে, এই ম্যাগনেটটা এদিক নর্থ থেকে বের হবে সাউথে আসবে, নর্থ থেকে বের হবে সাউথে আসবে। আমরা যে কোনো একটা সারফেস কল্পনা করতে পারি, যেহেতু এটা একটা ক্লজ সারফেস, সো এটাকেই আমরা কল্পনা করলাম। দেখো দুইটা লাইন যদি বের হয় তাহলে ঠিক দুইটা লাইনই কিন্তু ঢুকতেছে। যেহেতু দুইটা লাইন আসলে বের হচ্ছে, আমরা ধরো এখানে একটাকে S1, S2, S3, S4 হিসাবে চিন্তা করতে পারি। সো একটা S1, S2, S3, S4, আমরা টোটালটাকে যদি চিন্তা করি যে টোটাল লাইন আসলে কয়টা যাচ্ছে বা কয়টা ঢুকতেছে, সেটা চিন্তা করলে সামেশন কিন্তু লাইনের হবে ইজ ইকুয়ালস টু 0। কারণ কেন, দুইটা যাচ্ছে দুইটা ঢুকতেছে, ইকুয়ালস টু 0। সো এটার মিনস এই ম্যাগনেটটার টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স হলো 0। এখন যেহেতু আমরা এটা ক্লোজ সারফেস নিয়ে কথা বলতেছি, সো এটার ফ্লাক্স আমরা খুব ইজিলি কাউন্ট করতে পারতেছি। বাট ওপেন সারফেসের ক্ষেত্রে আসলে ফ্লাক্সটা কি আমরা খুব ইজিলি কাউন্ট করতে পারি? ক্লোজ সারফেসের মনে করো আরও একটা এক্সাম্পল আমরা দেখি। সেই এক্সাম্পলটা হলো, মনে করো এখানে এটা একটা ক্লোজ সারফেস। এখন এই ক্লোজ সারফেসের ক্ষেত্রে মনে করো এই দিক বরাবর লাইন, এখানে হলো দুইটা প্লাস আর দুইটা মাইনাস হলো নিচে দেওয়া আছে। তাহলে তুমি যদি দুটো প্লাস আর দুটো মাইনাস, এটা ইলেকট্রিক ফিল্ডের কথাও চিন্তা করো, তাহলে আলটিমেটলি কী হচ্ছে, এই যে উপরের দিকে যাচ্ছে নিচের দিকে, মানে একটা আরেকটাকে ভ্যানিশ করে দেবে। সো এই জন্য এটাকে আমরা বলতেছি যে টোটাল ফ্লাক্স হলো 0 যদি ক্লোজ সারফেসের কথা চিন্তা করি। মনে করো তিনটা এখানে পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে। আমি বলতেছি যে টোটাল ফ্লাক্স আমরা কীভাবে কাউন্ট করবো। তো টোটাল ফ্লাক্স আমরা কীভাবে কাউন্ট করবো, দেখো যে এটাকে যদি আমরা বাদ দিই, তিনটার মধ্যে একটা চার্জ কিন্তু বাদ হয়ে যাচ্ছে, কারণ একটা প্লাস মাইনাস ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো চার্জ থাকতেছে টোটাল 2 কুলম, মানে টোটাল এটা হচ্ছে পজিটিভ 2 কুলম। আর অন্য ক্ষেত্রে যদি হয় নেগেটিভের ক্ষেত্রে, মনে করো এখানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, সো এখানে কিন্তু নেগেটিভ চার্জ থাকতেছে। এখন আসার কথা যে আমরা একটা ফর্মুলা দেখি, সেই ফর্মুলাটা আসলে কী বল। সেই ফর্মুলাটা আমরা সর্বপ্রথম যে গাউস ফর্মুলা বা ম্যাক্সওয়েলের ফর্মুলা আছে সেটা আসলে দেখি। এখন কথা হলো যে গাউস বা ম্যাক্সওয়েল ফর্মুলার দুইটার ক্ষেত্রে দেখো ই ডট ডিএস, যেটা আমরা অলরেডি দেখছি যে একটা ইলেকট্রিক ফিল্ডের থেকে কিন্তু আমরা পাই কীভাবে, এই জিনিসটা কী ইন্ডিকেট করে, এই জিনিসটা কিন্তু দেখি যে এই জিনিসটা ফ্লাক্স ইন্ডিকেট করে। সো এই ফ্লাক্স বা ক্রস সারফেস, এটা থেকে আমরা যখন ফ্লাক্সটা পাচ্ছি, সো এই ফ্লাক্সটা আমরা কীভাবে বের করবো, এই ফ্লাক্সটা আমরা বের করতেছি কিউ নেট ডিভাইডেড বাই এপসাইলন। সো একটা চার্জ থেকে, একটা ইলেকট্রিক চার্জ থেকে আমি একটা ইলেকট্রিক ফিল্ড পাইতে পারি, এটা নর্মাল, এটা অসম্ভব কিছু না। বাট আমরা যদি এই জিনিসটার ক্ষেত্রে দেখি যে একটা ম্যাগনেটিক ফ্লাক্সের কথা যদি আসি, যেহেতু ক্রস সারফেস, সো ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে এটা আমরা পাচ্ছি 0। এখন ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে আসলে কেন 0 পাওয়া হয় সেটা কিন্তু এক্সপ্লেনেশন আমরা অলরেডি দিয়েছি। রিজন হলো যেহেতু এটা ক্রস সারফেস, তুমি যাই নাও না কেন, এখানে এই যে অলরেডি তুমি একটা নর্থ সাউথ নাও, তুমি এই ঘনকের মনে করো
এইটুকু নর্থ নিছো আর এইটুকু সাউথ নিছো, তাহলে তোমার কি মনে হয় যে এইটুকু নর্থ আসার কথা, এসে এখানে সাউথ, তার মানে এই যে এর মাঝে যে গ্যাপ, তোমার মনে হইতে পারে যে আসলে এই গ্যাপটা তো ফুল হচ্ছে না। আমরা ফ্লাক্স কাউন্ট করি ক্লোজ সারফেসে যে কয়টা লাইন বার হচ্ছে, এক্সিট কয়টা লাইন করতেছে, আর কয়টা লাইন ইন্টার করতেছে। এই টোটালটা যদি আমরা কাউন্ট করি, মনে করো একটা লাইন এক্সিট করতেছে, একটা ইন্টার করতেছে, সো মাইনাস করে দিলে 0 হচ্ছে আমার টোটাল ফ্লাক্স। বাট কথা হলো যে এখানে কিন্তু ইন্টার করে না। এখন কথা তুমি মনে করতে পারো যেহেতু ইন্টার করে নাই তার মানে ফ্লাক্স হচ্ছে না, ফ্লাক্স হলো একই আমরা পাচ্ছি। এখন কথা যে আসলে তুমি একটু যদি রিকল করো, আমি কি বলেছিলাম যে একটা ম্যাগনেট ডাইপোল। এখন ডাইপোল মিনস কি, এটা কিন্তু সবসময় একটা ক্রস পাথ হয়, মানে এমন না যে এই সাইকেলটা ওপেন সাইকেল থাকবে, এটা ক্রস সাইকেল। সেই ক্রস সাইকেল কি হয়, নর্থ থেকে সাউথে এসে ম্যাগনেটের ভিতর দিয়ে যাচ্ছে। কারণ এই ম্যাগনেটটাকে যদি আমরা ক্ষুদ্র অতি ক্ষুদ্র অনেকগুলো ভাগে সেকশন করি, তাহলে আসলে প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে ম্যাগনেট পাবো। সো এই যে হোল জিনিসটা, তাহলে দেখো যে যে কয়টা ইন্টার করবে সেই কয়টাই আসলে এক্সিট করবে। তুমি ক্রস সারফেসের ক্ষেত্রে একটু ম্যাগনেট রাখো, পুরো ম্যাগনেট রাখো, কোনো ম্যাগনেট যদি হালকাও রাখো, বা জাস্ট একটা সারফেস চারপাশে দিয়ে ম্যাগনেট রেখে দিলা ক্রস সারফেসের ক্ষেত্রে, এর সব সময়ই আসলে ফ্ল্যাক্স 0 হবে সব সময়। যে জিনিসটা আমরা এই যে এই ফর্মুলা থেকে দেখেছি। এখন কথা হলো যে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছি বা ফ্লাক্সটা পাচ্ছি, ইলেকট্রিক ফ্লাক্স, সেটা একটা অবশ্যই ইলেকট্রিক ফিল্ড লাইন থেকেই পাবো, আর সেটা একটা ইলেকট্রিক চার্জ থেকে আসতেছে। সো আমাদের এখানে কোনো সমস্যা নাই। এখন এই জিনিসটা আমরা কিভাবে প্রুভ করতে পারি, সে প্রুফটা আমাদের জানা দরকার।